ব্লগ তো রোজই করি, আজকে ভাবলাম তোমাদের সাথে আমার একটা রান্না শেয়ার করি। তো সেটা শেয়ার করার জন্যই চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ঢ্যাঁড়স আলু দিয়ে আর মুসুরির ডালের বড়া দিয়ে একটা তরকারি। হয়তো তোমরাও এই রান্না করো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখে নাও রেসিপিটা। এখানে রান্নার জন্য কেটে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু। আলু কিন্তু আমি বয়েল করে রাখি, একটা সিটি দিয়ে বয়েল করে তারপরে কাটি, সেরকমই করা আছে। তারপর এখানে 3-4 ঘন্টা ভেজানো মুসুরির ডালও পেস্ট করে নেব। পেস্ট করার সময় মনে পড়লো একটু নুন আর হলুদ দিই ডালের বড়া পেস্টে, তো সেগুলোও দিয়ে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে ডালগুলো বড়াগুলো ফুলবে না, সেই জন্য এটাকে ভালো করে ফেটাচ্ছি। তারপর এখানে কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন, আমি আমার পরিমাণ মতো বুঝে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, এগুলো সব একসাথে আবার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে তারপর এগুলোও একটা বাটিতে তুলে রাখবো। মশলা পেস্ট করা হয়ে যাওয়ার পর আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তারপর আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, যেহেতু বড়া ভাজবো সেই জন্য রিফাইন তেল দিয়েছি। এ দেখো ফ্যাটানো ডালগুলো এখানে নিয়ে চলে এসেছি। তো এগুলোই একটা একটা করে এবার বড়া ভেজে নেব। তেল যখন বেশ ভালো গরম হয়ে যাবে মোটামুটি, তখন একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি একটা একটা করে বড়া ছাড়বো। বড়া করার জন্য মানে ডালের পেস্টটা ছাড়বো। তো একটা একটা করে এরকম ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমার সব বড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার সব বড়া রেডি রান্নার জন্য। তারপর ওই কড়াতেই আমি আলু, যেই তেলটা ছিল ওটার মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর আমি ওগুলো তুলবো। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে একটু গায়ে যাতে ভাজার মতো দাগ আসে সেরকম ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজতে একটু টাইমও লাগবে, কারণ ঢ্যাঁড়সের গা দিয়ে একটু লোদ লোদ বেরোয়। আমি ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিই না, কারণ নুন দিলে আরও বেশি মানে ওই লোদ লোদ ভাবটা হয়। তাই জন্য মোটামুটি ভাজা হয়ে যায়, অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে শেষের দিকে মানে নুন দিই। কিন্তু হলুদটা দিয়ে দিই, হলুদ দিয়ে তারপর ভাজি। এই দেখো আমার ঢ্যাঁড়স প্রায় অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে তো তরকারির সাথে সেদ্ধ হয়েই যাবে, যেটুখানি ভাজার দরকার সেটুখানি কিন্তু হয়েই গেছে। নুনটা দিয়েছি সেটা তোমাদের আর দেখায়নি। এই দেখো আমার ঢ্যাঁড়স আলু দুটোই ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা করার জন্য তেলটা শেষই হয়ে গেছে, সেই জন্য আমি আবার এতে তেল দিয়ে দেবো। এবার আমি একটু সর্ষের তেলই দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়েই করব। তারপর পেস্ট করা মশলাটাও এতে দিয়ে দেবো। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদ। মশলাটা ভালো করে মানে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। তারপরে দিলাম নুন। এই নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলা কষিয়ে যেতে হবে। তারপর আমি একটু রান্নায় চিনি ব্যবহার করি, তো তাই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। আপনারা যদি না চান চিনিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি রান্নায় চিনি দেওয়া পছন্দ করি, তাই আমি দিয়েছি। মশলাটাকে এবার খুব কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আস্তে আস্তে মশলাটাকে ভাজা হোক, এবার মানে ঢেকে ঢেকে ভাজবো, আর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি যেই টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা আবার দিয়ে এর সাথে এবার মশলাটাকে কষাবো। আমি আমার ঢ্যাঁড়স রান্নায় এই একটা মশলা দিই, ম্যাগি মশলা ম্যাজিক। এটা আমি ঢ্যাঁড়সের তরকারিতে দিতে পছন্দ করি, একটু টেস্ট ভালোই হয়, আমার মনে হয় ভালো হয়। আপনারা কিন্তু এটাও স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু আমি পছন্দ করি তাই আমি অল্প, বলতে গেলে 1 চামচ দিয়েছি মশলায়। তো
তো এই মশলাটার সাথে আবার মশলাটা কষাবো। মাঝখানে এই মশলাটায় আমি একটু জল দিয়েছিলাম, কারণ মশলাটা শুকিয়ে শুকিয়ে আসছিল। তো জল দিয়ে আবার মশলাটাকে কষাচ্ছি। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে মশলার কষানোতেই রান্নার টেস্ট হয়। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ঢ্যাঁড়স আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও আমি একটু মশলার সাথে মিশিয়ে নেব ঢ্যাঁড়স আলুগুলো। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়স আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশে গেছে। এরপরে জল দেওয়ার পালা। আমি রান্নায় সাধারণত গরম জল ইউজ করি। রান্নায় কিন্তু জলটা একটু বেশি করেই দেব, কারণ বড়াগুলো দেওয়ার পরে না জলটা পুরো টেনে নেয়, তখন তরকারিটা পুরো শুকিয়ে যায়। এখন দেখে মনে হচ্ছে অনেকটা জল, কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম জল শুকিয়ে যাবে, দেখতেই পাবেন শেষ পর্যন্ত আপনারা। তো ঢেকে দিয়ে রান্না করার পরে আমি যখন ঢাকনাটা খুললাম, দেখলাম আলু আর ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য তার মধ্যে এবার বড়াগুলো দিয়ে আবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। তারপর 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখেছেন তো, আপনাদের তো বললামই যে জল পুরো শুকিয়ে যাবে, সেরকমই হয়েছে, জলটা শুকিয়ে গেছে। তো আমরা রান্না পুরো রেডি সার্ভ করার জন্য। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই তরকারিটা ঢেলে সার্ভ করব। তো আশা করছি রান্নাটা আপনাদের ভালোই লাগবে। আপনারাও একটু ট্রাই করে দেখবেন আমার মতো। আপনারা ট্রাই করে দেখার পরে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা। এই রান্নাটা আমি ছোটোবেলা থেকেই খাই, আমার মাই শিখিয়েছে রান্নাটা, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার একটা খুব ফেভারিট একটা রেসিপি, ঢ্যাঁড়সের রেসিপি। আমি ছোটোবেলা থেকে মায়ের হাতে খেয়ে এসেছি যতদিন পর্যন্ত ব্যাচেলার ছিলাম। আমার শ্বশুরবাড়িতে এটা কেউ খায় না, তো কোনো দিন খাওয়া হয়নি। আপনারা যদি কোনো দিন এই রান্নাটা ট্রাই করেন তো আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি রান্নাটা আপনাদেরও ভালো লাগবে। আপনারা রান্নাটা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।